স্বামী স্ত্রী সহবাস করলে মজা, এগুলি মজা, কিন্তু 32-এর একটা ইট ভাঙলে যে কি মজা, যে না ভাঙছে সেই মজা পায় নাই। স্বৈরাচারীর পতন গেল হয়ে রে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। এই কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। যেই দিন ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। আর এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, এই দুইজনের ডাকে সাড়া দিয়ে গতকাল বাংলাদেশে 32 নম্বরকে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ করা হয়েছে। 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে এসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন 6 মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায়, কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, এটা তাদের সরকার, তাদেরকে রিপ্রেজেন্ট করে, যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে। সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি, জানিয়েছি। আমি 32 নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশে কিছু সুশীল জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যখন হরণ হয়েছে, যখন বাংলাদেশের মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, বাংলাদেশের শুধুমাত্র বিরোধী মতের রাজনীতি করার কারণে বুলডোজার দিয়ে বাড়িঘর তছনছ করা হয়েছে, ভেঙে চুরে চুরমার করা হয়েছে, তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলা লাগিয়ে শুয়েছিল। আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এমন বিভৎস রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে 53 বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো শাসক দেশ থেকে পালায় নাই। একজন নেত্রী পালিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। 5 আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে, এবার সেগুলো আক্রান্ত হয়েছে। প্রশ্নটা হলো, এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন? গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে বক্তব্যটি দিয়েছে, এটা জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করেছে। অবশেষে সেই কালো টাকার বাড়ি ওবায়দুল কাদের, আমাকেও তোরা ছাড়লি না, আমার বাড়িটিও ভেঙে দিলি। প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেব শেখ হাসিনার ডান হাত বলতে পারেন, এবং শেখ হাসিনাকে যত প্রকার কুপরামর্শ আছে দিতে যাকে দেখা গেছে সে হলো ওবায়দুল কাদের। এমন কোনো দিন নেই যে আপনি টিভির রিমোট দিয়ে টিভি অন করবেন আর ওবায়দুল কাদেরকে দেখবেন না, সেরকম ছিল না যতদিন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল। যখন আপনি টিভির রিমোট অন করবেন, সাথে সাথে ওবায়দুল কাদেরের বক্তব্য আপনারা শুনেছেন, একের পর এক বক্তব্য। সব কিছু ষড়যন্ত্র করেছে হলো জামাত এবং বিএনপি, এরা দেশটা শেষ করে দিল, আর এখন আমরা পালিয়ে গিয়েছি, তারপরও আমাদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিল। কি অপরাধ করেছি? শুধু কয়টা টাকাই তো নিয়েছি, শুধু অবৈধ টাকাই তো খেয়েছি, জনগণের রক্তই তো চুষেছি। কি এমন অপরাধ করেছি আমাদের বাড়িগুলো ভাঙতে হবে? তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যত আমলা কামলা জামলা ছিল, সবার বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই ফিনিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন, মূলত সেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া এবং বিস্তারিত জানতে পারবেন অনেক কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে এসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন 6 মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায়, কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, এটা তাদের সরকার, তাদেরকে রিপ্রেজেন্ট করে, যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে। সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি, জানিয়েছি। আমি 32 নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি। কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম, হালকা একটু কথাও বলেছিলাম, 3টা ঘটনা। সুধা সদনে আগুন দেওয়া হয়েছিল, শেখ হেলালদের বাড়ি, মানে শেখ মুজিবুর রহমানের ভাই, শেখ হাসিনার চাচার বাড়ি, শেখ হেলাল তার চাচাতো ভাই, এবং তাদের যে বাড়ি যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র, সেটার উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে শেখের বাড়ি। নট অনলি দ্যাট, জনাব হানিফ কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে, এটা গতকালই আমি জেনেছিলাম। আজ সকালে
আরও কয়েকটা খবর চোখের সামনে পড়ে, আমি হেডলাইনগুলো পড়ি। কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর, সাদিক আবদুল্লাহ আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র জনতা, তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ, এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা। জান্নাতি প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি। আমি জানি না এর মধ্যে আরও ঘটনা আছে কিনা, থাকতে পারে। মানে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো। আমরা 5 অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি, এটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে। সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের অন্য লোকরাও রাইটলি তারা অনুমান করেছিলেন কয়েক লাখ না হলো হাজার হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন, এটা তারা মনে করেছিলেন। কারণ প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা, ডাকাতরা, আওয়ামী লীগের বর্বররা অকল্পনীয় নৃশংস অত্যাচার চালিয়েছিল প্রতিপক্ষের উপরে, বিশেষ করে বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াতের উপরে। ফলে তার প্রতিশোধের মুখে তারা পড়বেন। প্রতিষ্ঠান বা বহু বাড়িঘর তো ধ্বংস হবেই, প্রাণে মরে যাবেন বহু মানুষ। কিন্তু 5 আগস্ট এই ঘটনাটা সেই অর্থে তেমন কিছুই হয়নি। ইভেন এই ধরনের পরিস্থিতি যখন দেশে সরকার নেই, পুলিশ নেই, সেই পরিস্থিতিতে দেশে কোনো নৈরাজ্য নেই, কোনো চুরি ডাকাতি কিচ্ছু অলমোস্ট হয়নি। এবং টার্গেটেড একটা আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে। এই একটা নজির আমরা স্থাপন করেছিলাম। আমি আবারও বলছি, এটা একটা স্টাডির বিষয় হয়ে থাকবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি জানি কেউ কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের দালালও বানিয়ে দিতে পারেন, আমি আরেকটু দালাল বানাতে পারেন, সেই জন্য একটা ক্লুও দিই। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও, দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা, আওয়ামী লীগের লোকজন, তাদের উপরে হামলা করা যাবে না, আমাদের উচিত হবে না। আমরা বিচার চাই, শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার চাই এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই। আমি জানি না আপনারা কীভাবে নেবেন। আওয়ামী লীগের উপরে কোর্টে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে যখন আনা হলো, যখন হামলা হলো ফিজিক্যালি, আমি সেটাও প্রটেস্ট করেছি, খুবই উত্তপ্ত অবস্থায় ঝুঁকি নিয়েও করেছি। আমি এখনও তাই বলছি। কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের, যেমন যাদের নাম বললাম একজনও ভালো মানুষ নয়, প্রত্যেকে শেখ হাসিনা, এক একটা ওই এলাকার শেখ হাসিনা, প্রত্যেকজনই বর্বর মানুষ। তোফায়েল আহমেদকে আমি বর্বরই বলছি। ওনার এই দেশের ইতিহাসে, এই দেশের বহু সংগ্রাম লড়াইয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও শেষে তিনি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল। প্রত্যেকে বর্বর, সেটা আমি কোনো ডিবেট করি না, কিন্তু তার বাড়ি ভেঙে দেয়। কেউ কেউ বলবেন এই বর্বররাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক। সমস্যাটা কোথায় দাঁড়ায় তাহলে? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থামবো, কাকে আমরা প্রতীক মনে করবো না। একটা গ্রামে যে লোকটা আওয়ামী লীগ করে সেই লোকটাও কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে, পিটিয়েছে, মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, চাঁদাবাজি করেছে, মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে। সো সেও তো আওয়ামী লীগের একটা ক্ষমতা প্রতীক। ওই এলাকার এবার ওকে ওর বাড়িতে আগুন জ্বালিয়ে দাও, ভেঙে দাও, তাই কি করবো? কারণ তার কাছে ব্যাপারটা অতটুকু পর্যন্ত। ফলে এটা খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে যে কেউ যে কাউকে ওর মধ্যে ওই সংজ্ঞার মধ্যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এই তাণ্ডব চালাতে পারেন। এবং একটা আহ্বান আছে, আমি গতকালই জানি, মানে আজকে সকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, যেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক, উনি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বা এরকম একটা পদে, উনি খুবই সিগনিফিক্যান্ট একটা পদে আছেন, যিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের বাড়ি টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থল নির্মাণ করতে বলছেন। মানে শহীদদেরকে ডাকলেই এক ধরনের আবেগীয় সুরসুরি দেওয়া যায়, তাই এটা অনেকেই করছেন, কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে। আমরা জানি না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি বলবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বা ছাত্রদের অন্যান্য যেসব সংগঠন আছে, নাগরিক কমিটি, তারাও কি তাই বলবেন। কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা ঘটনা, 8-10টা ঘটনা হয়েছে এই 32 নম্বরের বাইরে, যেগুলো আসলে একটা এনআরকি তৈরির চেষ্টা মনে হবে এবং এনআরকি আছে এটা বোঝা যায়। ধানমন্ডি 32 এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশের মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেনি। ইটস আ ভেরি টাফ ডিসিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হাজার হাজার লাখ লাখ জনতাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো? সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ানো ঠিক হতো? আবার এট দ্য সেম টাইম এই প্রশ্ন কেউ করতে পারে, এরকম একটা ঘটনা যখন ঘটছে, মানে ওই 5-6-7 যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস, আর এখন যখন একটা সরকার 6 মাস পর যে তার ক্ষমতা অনেকটুকুই সুসংহত করেছে সেটা করতে পারলো না, প্রশ্ন তুলছে। আমি আবারও বলছি 32 নম্বরটাকে আমি ছাড় দিলাম। হোয়াট অ্যাবাউট আদার্স? এতগুলো জায়গায় ঘটনা ঘটলো এবং সরকার কোনোটাই ঠেকালো না বা ঠেকাতে পারলো না। সুধা সদন নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেখানে যাননি, নিরাপত্তার অভাবে যাননি। সারা দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে কোথাও ঠেকানোর চেষ্টা হয়নি, থামানোর চেষ্টা হয়নি। এতে একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয়, সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদতে নেই। এটা ভয়ঙ্কর। আজকে এটা বলে না, আমি বহুদিন থেকে বলেছি বিভিন্ন জায়গায় যখন 80টা মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল, সরকার কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত এর সংখ্যা 80, 81, 82টাতে চলে গেছে, কারণ সরকারের স্টেপ নিতে পারেনি। ফলে দুটো ন্যারেটিভ দাঁড়ায়, এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নাই, সো এটা কিসের সরকার, ও ক্ষমতায় থাকবে কেন? একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশে কিছু সুশীল জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যখন হরণ হয়েছে, যখন বাংলাদেশের মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, বাংলাদেশের শুধুমাত্র বিরোধী মতের রাজনীতি করার কারণে বুলডোজার দিয়ে বাড়িঘর তছনছ করা হয়েছে, ভেঙে চুরে চুরমার করা হয়েছে, তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলা লাগিয়ে শুয়েছিল। আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এমন বিভৎস রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে 53 বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো শাসক দেশ থেকে পালায় নাই,
একজন নেত্রী পালিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার মতো একজন বর্বর, নিষ্ঠুর, একদম জঘন্যতম রাষ্ট্র নায়কের পাশে এসে সেই সকল সুশীলরা যখন দাঁড়ায়, তখন তাদের মুখের উপরে থুথু নিক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই পরিত্যক্ত সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত 16 বছর কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে, কি নিপীড়ন হয়েছে, নীরবে নিস্তব্ধে মানুষগুলোর উপরে কি জুলুম করেছে। একটা জুলুমও বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত মানবিক দৃষ্টিতে কারো উপরে কিছু করা হয় নাই। আপনারা জানেন আয়না ঘরের মধ্যে আমি বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনী সহ সরকারের যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, আপনাকে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো আয়না ঘর বানাতে হবে না, কিন্তু আপনি অন্তত পক্ষে একটি বদ্ধ রুমে সামনে গ্লাস ফিট করে দিন। ওই গ্লাস থেকে তারা তাকিয়ে তাকিয়ে আত্মীয় স্বজন দেখবে। ওই রকম একটা আয়না ঘরের মধ্যেও যদি দৈনিক মুরগির গোস্ত, খাবার, বিরিয়ানি দিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্তত টেস্ট কেস হিসাবে 1 বছর বন্দী রাখতে পারতেন, তারপরে তারা বের হয়ে এসে বলুক আয়নাঘর কাহাকে বলে। কি বিভৎস আয়নাঘর ছিল, লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানুষগুলোকে 8 বছর 10 বছর পর্যন্ত পরিবারের স্ত্রী, সন্তান, পুত্র, আত্মীয় স্বজনের সাথে কথা তো দূরের কথা, কেউ জানতো না তারা মারা গিয়েছেন না বেঁচে আছেন। এই ছিল আয়নাঘর শেখ হাসিনার। যেই আয়নাঘরের মধ্যে যারা জীবনে ঢুকেছে তারা মৃত্যুর আগ পর্যন্ত মানসিকভাবে আর কোনোদিন সুস্থ হবে এমন কোন নজির দেখাতে পারবেন না। এই বাংলাদেশে আলেমদেরকে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তারপরে তাদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছিল। একজন মামুনুল সাহেবকে জেলের মধ্যে 43টা মামলা দিয়ে জামিন না দিয়ে 3.5 বছর জেলের মধ্যে বিনা কারণে রেখেছিল এই শেখ হাসিনা। সংসদে উম্মাদের মতো বলেছিল জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে হবে, জিয়াউর রহমানের অস্তিত্ব ঢাকা শহরে থাকতে পারবে না, তার নাকি কবরই নাই, তার ওখানে আছে হাড্ডি গুড্ডি, কিছুই নাকি রাখা যাবে না, সবকিছু পাঠিয়ে দিতে হবে। আর এক কাপুরে বের করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ওই সুশীলদের মায়া কান্না তো তখন দেখি নাই। বাংলাদেশের সুশীলরা সেই সময় মুখে কুলু পেটে বসেছিলেন যখন বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, নির্যাতন করেছে। একটাবার এই সুশীলদের খবর ছিল না। এই সুশীলরা তখন জন্মায় যখন বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো কিছু আসে। এই অভদ্র মহিলার খুন, গুম, নির্যাতন নিয়ে সারা বাংলাদেশ চিল্লাপাল্লা করলেও ওই সুশীলদের কোনো খবর নাই। আমি তো অবাক হয়ে যাই, আজকের এই চরিত্রে যদি বিএনপি কিংবা জামাত থাকতো, আর যদি খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে কেউ বাংলাদেশ জিন্দাবাদ মিছিল দিতেন, খালেদা জিয়া জিন্দাবাদ মিছিল দিতেন, আস্থা শরীর নিয়ে ওখান থেকে আসতে আপনি পারতেন না। বিপ্লব আর জোর করার মধ্যে পার্থক্য হচ্ছে এই, খালেদা জিয়ার বাসভবন থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়, তখন খালেদা জিয়াকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার লেলুয়া বাহিনী, সরকারি বাহিনী। আর আজকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ বুলডোজার দিয়ে আন্দোলন করছে, তখন জনগণ সেখানে যাচ্ছে, পুলিশ প্রশাসন দিয়ে করানো হচ্ছে না। তার মানে জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে যেই আন্দোলন হয় সেটার নাম আন্দোলন নয়, সেটা একটি বিপ্লব। আজকের সেই জায়গা থেকে আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে খেয়াল আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা, মনে আছে তার কথা, তার অ্যাম্বুলেন্সে তাকে ঠিক মতো পর্যন্ত শোয়ানো হয় নাই, ধাক্কা দিয়ে এক পাশ থেকে আর এক পাশে, এক পিলার থেকে আর এক পিলারে ঢাকা শহরে তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর নাম দিয়ে তারপরে তার দেহকে কষ্ট দিয়েছে এই আওয়ামী লীগ। মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজার কথা, সারা রাত আপনারা চিল্লিয়েছেন, ঢাকা শহরে তাকে একটু জানাজা পর্যন্ত দিতে দেয়নি। মনে পড়ে শাহবাগের কথা, 2013 সালে বিনা কারণে, বিনা অপরাধে আলেমগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। একটি দলের মানুষগুলোকে মিথ্যা বানোয়াট বিচার করে তারপরে ফাঁসি দিয়েছে। মনে নেই? মনে কি পড়ে না আজকের এই বাংলাদেশের সাগর রুনি হত্যার কথা? মনে কি আজকে পড়ে না এম ইলিয়াস আলীর কথা? যে এম ইলিয়াস আলীর আজকের মেয়ে, কন্যা, সন্তান, তার পরিবারের আত্মীয় স্বজনের জীবন নেই, ঘুম নেই, আনন্দ নেই, সংগ্রাম নেই। আমি তাদের একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, প্যান্ডেলের কালার ব্ল্যাক কালার। আমি মনে মনে ভাবলাম, এই পরিবারে বিবাহ হলেও জীবনে কোনোদিন আর আনন্দ ফিরে আসবে না, কারণ যেই পরিবার জানে না তার বাবা কি আদৌ জীবিত না মৃত্যু। কি এক কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল। মনে পড়ে না মেজর সিনহা রাশেদের কথা, যেই সিনহা রাশেদকে আপনার কক্সবাজারে ওসি প্রদীপ হত্যা করেছিল? মনে পড়ে না আপনাদের আওয়ামী লীগের একরাম কমিশনারের কথা, যেই তার সন্তানদেরকে আপনার ফোনের লাইনে ছিল, সেই সময় বাবাকে গুলি করে জারজার করে হত্যা করা হয়েছে? মনে নেই? মনে আছে এগুলো? মনে নেই 24 সালের আজকের বাচ্চা বাচ্চা ছোট ছোট সন্তানগুলোকে আপনারা যেভাবে গুলি করে হত্যা করেছেন, নির্বিচারে মানুষদেরকে পঙ্গু করেছেন? আপনাদের এগুলো মনে পড়ে না? আমি সে কারণে একটি ভিডিও করেছিলাম শেখ হাসিনার কান্নার পরে, বলেছিলাম উনি এখন বিল্ডিং এর ওই ইট পাথরের জন্য কান্না করে, কিন্তু মানুষের জন্য তার কান্না আসে না। কত বড় নির্লজ্জ বেহায়া মহিলা, যার আগামী 20-50 বছরে যদি জীবিত যতদিন থাকবে অতদিন অন্তত মুখ থেকে আর কথা বের হওয়ার কথা না, জাতির কাছে যার ক্ষমা চাওয়ার কথা, জনগণের কাছে যে পাও ধরার কথা, সেটা না করে এখনো উল্লাস প্রকাশ করছে আর আমাদের উপরে জুলুম অত্যাচার করছে। মনে নাই আওয়ামী লীগের এই 24-এর বিপ্লবী, আওয়ামী লীগের যারা আজকের পেইড এজেন্ট দালাল ছিল, যারা অনলাইনের অ্যাক্টিভিস্ট করত, সেই অ্যাক্টিভিস্টরা তখন লিখেছিল ধূপ ধাপ ধূপ ধাপ,
তার মানে আমাদের উপরে যখন অত্যাচার হয়েছে এগুলোকে তারা ধূপধাপ হিসেবে লিখেছে। আর আজকের এখন মায়া কান্না জন্মিয়েছে, কিছু কিছু সুশীল বের হয়েছে। এই সুশীলরা আপনার আমার কেউ না, এই সুশীলরা বাংলাদেশের কেউ না। এরা আজকের আপনার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠিত হবে ঠিকই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনোদিন আপনার কিংবা আমার কিংবা বাংলাদেশের হবে না। তারা সবসময় আওয়ামী লীগের ছিল। তারা ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যুবরণ করেছে, একজন নারী তার বিরুদ্ধে মামলা দিয়ে অভিযোগ দিয়ে, তার মতো একজন বিখ্যাত ব্যক্তি তোফাজ্জল হোসেন মানিক মেয়ার সব বড় সন্তান, তাকে পর্যন্ত জেলের মধ্যে নিয়েছে। এই দেশে আপনি কি চিন্তা করবেন? সুশীলগিরির জায়গা পাও না, ধান্দাবাজির জায়গা পাও না, টাউটগিরির জায়গা পাও না। বাংলার মানুষের অধিকারকে হরণ করে, বাংলার মানুষের অধিকারকে হরণ করে সবকিছু লুটে পুটে চুষে খেয়েছে যেই আওয়ামী লীগ, তার পক্ষে আবার সুশীলগিরি। আর মেয়া 5 তারিখেই তো সব ঘটনা ঘটে যাওয়ার কথা। যেহেতু একটি কন্যা সন্তান কিংবা সুসন্তান আপনার পেট থেকে আসলে ওই ডেটের একটা ডেট থাকে, ওই ডেটে না হইলে প্রতিদিন যন্ত্রণা হতেই থাকে। যতদিন ওই সন্তানের প্রস্রাব না হয় ততদিন পর্যন্ত ওই পেটে যন্ত্রণা থাকবেই। অতএব এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দোসরদেরকে চূড়ান্ত ভাবে পরাস্ত করা না হবে ততদিন পর্যন্ত এই পেটের বেদনা নিয়ে আপনাকে চলতেই হবে। অতএব যেটা আমরা 5 তারিখে পারি নাই সেটা আমরা 5 ফেব্রুয়ারি পেরেছি, যেটা আমরা 5 ফেব্রুয়ারি পারবো না সেটা 5 মার্চ পারবো, কিংবা 5 এপ্রিল পারবো, কিংবা 5 জুলাই পারবো। এভাবে করে প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত চলে যাবে। তারপরেও বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আওয়ামী লীগের সকল দোসরদেরকে মূলোৎপাটন করার পরেই আমাদেরকে সুস্থ হতে হবে। আমরা কোনো সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যারা আমার দেশের অর্থ সম্পদ লোপাট করেছে, 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বিনা বিচারে নির্বিচারে খালেদা জিয়াকে 2 বছর জেলের মধ্যে রেখেছে। আপনাদের বেহায়া, অনেকের লাজ শরম নাই, ভুলে যান ইতিহাস। আপনাদের জিহ্বায় পাতলা, আপনাদের কোনো কিছু স্মরণ থাকে না। যে কয়েকটি ঘটনা বললাম, এর একটা ঘটনারও যদি শাস্তি দিতে হয় তাহলে আওয়ামী লীগ এই বাংলাদেশের যতদিন মানচিত্র থাকবে ততদিন তাদের নাম উচ্চারণ করারই সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আমার, মনে নাই? মনে আছে সম্ভবত 2014 সালের দিকে, 13 সালের পরে সেই যে আপনার একটা অঞ্চল কোথায়, রাজশাহী আপনার শিবির অধ্যুষিত জামাত শিবির মনে করে বুলডোজার দিয়ে একদম সাধারণ মানুষদের বাড়িঘর পর্যন্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। মনে নাই আপনাদের সেগুলোর কথা? ইতিহাস এত সহজে ভুলে যান কেন? ইতিহাস এত সহজে ভুলে যান কেন? যারা শহীদ জিয়ার মাজার পর্যন্ত সরিয়ে ফেলতে চায়, যারা খালেদা জিয়াকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি, দরজা জানলা ভেঙে চুরমার করেছে, যারা ছাইদির জানাজা পড়তে দেয়নি, যারা কাদের মোল্লা থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এরপরে গোলাম আজম সাহেব, তারপরে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী, এভাবে করে মীর কাসেম আলী সহ আলী হাসান, মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। সব ভুলে যান। এই বাংলাদেশ হচ্ছে এই। এখন একটাই উপায়, শেখ হাসিনার কোন চোর গুন্ডা ডাকাতদেরকে বাংলাদেশে স্থান আর হতে দেব না। ইতিহাসের পাতায় নিকৃষ্ট স্থান হিসেবে তারা থাকবে। বহির্বিশ্ব থেকে শিক্ষা অর্জন করুন। বিভিন্ন দেশে এই আন্দোলন চলে। সিরিয়ায় কয়েকদিন আগে আন্দোলন হয়েছে। এখন সিরিয়ায় যারা যারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পর্যন্ত আইনানুগভাবে শাস্তি নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত করে দিয়েছে। আর আমরা এটাকে একটা তামাশা পেয়েছি। প্রতিদিন আমার ভাইয়ের রক্ত, প্রতিদিন আপনার রক্ত বৃথা যেতেই থাকবে। আর প্রত্যেকদিনই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করবো, একটা তামাশা পেয়েছো। এই সব তামাশা বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের সকল দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত নিপাত না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ নেতাদের অবৈধ যে অট্টালিকা গড়ে উঠেছে সেগুলো ধ্বংসে অভিযান চলছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বুলডোজার অভিযান শুরু হয়েছে এটা এখনো থামেনি। কেবল রাজধানীর ধানমন্ডি 32 নম্বর নয়, এটি এখন সারা দেশে আওয়ামী লীগের বড় বড় হাই ভোল্টেজ নেতাদের বাড়িকে গড়িয়ে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা জেনেছি ভোলার তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, রাজশাহী শাহরিয়ার আমাদের যিনি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী তার বাড়ি, কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি এবং খুলনা সহ বা সেরনিয়াবাদ অথবা আবুল হাসনাত আবদুল্লাহ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আগুন জ্বালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কেবল শেখ হাসিনা নয়, তার আগুনে পড়ল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িঘর। জানা গেছে 5 আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে এবার সেগুলো আক্রান্ত হয়েছে। প্রশ্নটা হলো এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন? গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে বক্তব্যটি দিয়েছে এটা জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করেছে। দুটো কারণ। দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা হয়তো এই যাত্রায় ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য, কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পুরো বক্তব্যটি খেয়াল করে যে তিনি তার ফিরিস্তি, তার গুণগান এবং তার দলের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন, পাশাপাশি তিনি দেশের মানুষকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। কোথাও এতটুকু বলেননি যে ছাত্র জনতাকে হত্যার দায়ে তিনি ক্ষমা চাইছেন। প্রশ্ন হলো তিনি কি সুস্থ মানুষ নাকি তিনি অসুস্থ? কেন তিনি এই দেশের জনগণের কাছে এতটুকু সরি বলতে পারেনি? 2000-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিল জুলাই অভ্যুত্থানে। অর্থ, লক্ষ্য,
আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, অসহায় হলো, অনেকে চোখ হারিয়ে। তাদের ব্যাপারে কি তিনি এতটুকু দরদ তার কণ্ঠে দেখাতে পারতেন না, ক্ষমা চাইতে পারতেন না? করেনি। এরপরই আমরা দেখলাম ধানমন্ডির দিকে যখন সবাই মার্চ শুরু করলো, হাতুড়ি শাবল দিয়ে যখন দেয়ালকে ভাঙার কাজটি শুরু করলো, তারপর এলো আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, তারপর এলো সেই বাধা উপেক্ষা করে প্রথমে 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, পরবর্তী সুধা সদন ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা। তারপরে ঘটল একে একে গভীর রাত থেকে সারা দেশে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি ভাঙচুরের কাজটি। খুলনাতে ভাঙা হয়েছে, চট্টগ্রামে ভাঙা হয়েছে, ভোলাতে ভাঙা হয়েছে, বরিশালে ভাঙা হয়েছে, ঝালকাঠিতে ভাঙা হয়েছে, রাজশাহীতে ভাঙা হয়েছে, মানে দেশের প্রতিটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং দেখা গেছে দিন যখন গড়িয়ে এলো, অর্থাৎ রাত পেরিয়ে দিন, তখন দেখলাম বিভিন্ন জায়গায় বেকু বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের কাজটি চলেছে। কিন্তু এই কাজটি 5 অক্টোবরের পর বন্ধ ছিল। এটা আবার নতুন করে শুরু হয়েছে, কারণ দুটো। এক, এখানে কিন্তু জামায়াত এবং বিএনপি জড়িত না। জড়িত কারা? এই দেশের বিক্ষুব্ধ জনতা, যারা মনে করছেন যে বিএনপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগকে রক্ষা করতে চাইছে। তাদের ক্ষোভটা এবার আশ্রয় পড়েছে এই বাড়িগুলোর উপরে, যদিও এই নেতারা অনেকেই পালিয়ে রয়েছে। আবারও বলছি কথাটা, বিএনপি এবং জামাতে যারা কর্মী রয়েছেন তারা দেখলেন যে আমাদের রাজনৈতিক দলগুলো তো তলে তলে শত্রুদের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে, তাদের সাথে প্রেম রিলেশনটা ধরে রেখেছে। অর্থাৎ আমরা জনগণ রাস্তায় মার খাবো, জেলে যাব, পালিয়ে বেড়াবো, আর নেতারা আত্মীয়তার বন্ধনে হোক কিংবা গোপনে বাণিজ্যিক সম্পর্কের কারণে হোক এরা এই রিলেশন ধরে রাখবে, এটা তো হতে পারে না। তাই জনগণ এবার নিজেই রাস্তায় নামলো, কোনো নেতার নেতৃত্ব বা নির্দেশ ছাড়াই। তারা নিজেরাই এই কাজগুলো সমাধান করলেন। এতে করে দুটো বার্তা গেল রাজনৈতিক উচ্চ মহলে। এক, 24-এর পর নেতাকর্মীরা কোনো দলের আনুগত্যের মধ্যে নেই, তারা নিজেরা তাদের ভালো মন্দটা বুঝতে শিখে গেছেন, তাদেরকে আপনারা চাইলে আপনাদের মতো আর কন্ট্রোল করতে পারবেন না। 2, আপনারা নেতাদের সাথে যতই প্রেম করেন, কর্মীরা এখন আর আপনাদের নির্দেশ মানার অপেক্ষায় থাকবে না। যখন তাদের কাছে মনে হবে এটা ঠিক এটা ব্যাঠিক, তারা নিজেদের কাজটা নিজেরাই করবে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তারা 6 মাসে, মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর 6 মাসে তারা ধরে নিয়েছিল এই সরকার স্বাভাবিক হয়ে আসছে, এই সরকারের ভেতরে অভ্যুত্থানের স্পিরিট বা বিপ্লবের স্পিরিট স্তমিত হয়ে আসছে। এবার রাজনীতি তারা অ্যাক্টিভ হবে, যেমন তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি জুনে তারা নানান রকম কর্মসূচি দেবে। ব্যাস, এবার বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে তার সমুচিত জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ এই দেশে আওয়ামী লীগকে আর কোনোভাবেই কোনো কর্মসূচি পালন করতে দেবে না ছাত্র সমাজ। এটা জামায়াত বিএনপির কর্মসূচি না, এটা হলো ছাত্র জনতার। কালকে আমরা কি দেখলাম, আমেরিকা এবং ফ্রান্স থেকে ইলিয়াস এবং পিনাকি আর বাংলাদেশের 2-1 সমন্বয়ক তারা ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি এটি, সবাই হুড়মুড়িয়ে নেমে এলো রাস্তায়, কাউকে ভাড়া দিয়ে আনতে হয়নি। সারা রাত জেগে যারা এই বাড়ি ভাঙচুরের কাজটি করেছে তাদেরকে খাবার পানি বিরিয়ানি দেওয়া হয়নি, নিরাপত্তাও দেওয়া হয়নি। প্রত্যেকে জীবনের হুমকি মাথায় নিয়ে কাজটি করেছে, এর জন্য কেউ অর্থ পাবে এমনটিও না। অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশটা এভাবে ঘটেছে। 2 নম্বর বিষয়, কি বুঝলেন এখন আপনারা? শেখ হাসিনা যখন খালেদা জিয়ার বাড়িটি ভাঙলো, বা শেখ হাসিনা যখন অন্যান্য সময় বিভিন্ন নেতাদের বাড়ি ভাঙচুর করেছেন, তখন তিনি কি বুঝেছেন একদিন তার দিকে আসতে হবে বা একদিন তার দিকে এই বিপদ ধেয়ে আসবে? বুঝেননি। একটা ব্যাপার খেয়াল করেন যে শেখ হাসিনা নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আজকে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, জয় বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অনেকগুলো টেক্সট আমরা পেলাম ইসমাইল হোসেন সম্রাট সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন সহ অনেকের হোয়াটসঅ্যাপে তাদের চ্যাটিং দেখলাম। প্রত্যেকেই শেখ হাসিনাকে দায়ী করছেন। তারা বলছেন, সাইদ খোকন বলছেন যে আমাকে নমিনেশন না দিয়ে তার পরিবারের তাপসকে নমিনেশন দিয়েছিল হাসিনা। তিনি তার পরিবারকে ভালোবাসতেন আর পরিবারকেই তিনি প্রমোট করতেন আর আমাদেরকে তিনি ব্যবহার করতেন। ইসমাইল হোসেন সম্রাট বলছেন যে নেত্রী নিজে পালিয়ে গিয়ে পরিবার নিয়ে সেই বেগে চলে গিয়ে আমাদেরকে এক ভয়ঙ্কর পরিবেশে রেখে গেছেন, আর তিনি এখন আমাদের নেতাকর্মীদের বলছেন রাস্তায় এসে আত্মাহুতি দিতে। এটা সম্ভব? তিনি ভুল করবেন আর মাসুল আমরা দেব। আরও অনেক নেতারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন তার এই উল্টাপাল্টা বক্তব্যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। তার এই মানে কি বলবো যে অশালীন উক্তি বক্তব্যগুলো এই দেশকে উত্তপ্ত করেছে। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের বুদ্ধিমান নেতাকর্মী আছে, চিন্তা করেন তো শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেল। শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে 3 বার পালিয়েছে, মনে করবেন। 75-এ যখন তার বাবাকে হত্যা করা হয় তিনি দেশে আসেনি, তিনি ভারতে 6 বছর পালিয়েছিলেন। এরপর 1/11-এ 2 নেত্রীকে যখন মইনিউ বলেছিলেন দেশ ছেড়ে যেতে, শেখ হাসিনা চলে গেছেন, মনে আছে? বেগম জিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। 3 নম্বর, এই 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা আবারও দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অথচ জেলে গেছেন খালেদা জিয়া, আপোষ করেননি। জামাতের নেতারা, শীর্ষ সব নেতারা ফাঁসির কাছে ঝুলেছেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষাও চাননি। কি বুঝলেন? শেখ হাসিনা পালায় না, ওবায়দুল কাদের পালায় না। ওবায়দুল কাদের এবং তার ভাইয়ের বাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এক কথায় যে এই যে তারা বাংলাদেশের মানুষের মনের কথা না বলে তারা তাদের মতো জুলুম যে চাপিয়ে দিয়েছে,
তার রেজাল্টে কত ভয়াবহ হয় এটা এখন বাংলাদেশের মানুষ দেখলো। শুধু আজকে না, আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদেরও এটা মনে রাখতে হবে কালকে কি হতে পারে। বাংলাদেশের নেতা নেত্রীদের বলবো যে আপনারা প্রচুর অবৈধ অর্থ কামাই করেন, আপনারা সম্পদ এই দেশে গড়বেন না। আপনারা কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড যেখানেই পারেন সম্পদ গড়বেন। কারণ কি জানেন, যে ঘৃণার রাজনীতি আপনারা শুরু করে গেছেন এই দেশে, এটা আপনাদের অনেক দিন ভোগাবে। শেখ হাসিনা ভেঙেছে, এবার শেখ হাসিনাটা ভাঙা হয়েছে। আগামী দিন যে নেতারা বাংলাদেশে বাড়ি করবেন তারা হয়তো টিনের বা মাটির বাড়ি বানাবার চেষ্টা করবেন। কারণ এই হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে লাভ কি? ক্ষমতা হারাবার পরই দৃশ্যটা কেমন হয় কম বেশি বুঝতে পারছেন তো। তাই বলবো, কোনো নেতা নেত্রীর বাড়ি এই দেশে আর বানানো উচিত না যারা এই দেশের জনগণের উপর জুলুম করবেন বা যারা বিরোধী মতের উপর দমন পীড়ন চালাবেন। আমি মনে করি এই প্র্যাকটিসটা বাংলাদেশে চলা উচিত, যাতে করে আমাদের নেতারা অবৈধ অর্থ বেশি গিলতে না পারে। 3 নম্বর প্রসঙ্গ, এই ঘটনাগুলো দিয়ে আমরা কি বুঝলাম বা আসলে বাংলাদেশের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে? যৌথ বাহিনী মাঠে নামছে সাঁড়াশি অভিযানের জন্য। দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগকে এই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বা ফ্যাসিজমের যারা দোসর এখনও দেশে রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে, আইনের আওতায় আনতে আমাদের যৌথ বাহিনী, পুলিশ সহ, সেনাবাহিনী সহ এবার যৌথ অভিযানে নামবে। তাদের কাছ থেকে, অর্থাৎ জেলা প্রশাসকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে কারা রয়েছে এবং কারা ক্ষমতার অপব্যবহার করে জুলুম করেছে এবং কারা 5 তারিখের পর দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির কাজটি করেছে। এদের ধরার জন্য এখন কাজ করছে আমাদের যৌথ বাহিনী। আগামীকালকে থেকে হয়তোবা বড় পরিসরে এই অভিযান পরিচালনা করবে। পাশাপাশি 5 তারিখের পর যারা দেশের ভেতরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি, লুটপাট, চাঁদাবাজি সহ মানে একরকম আওয়ামী লীগের রেখে যাওয়া দায়িত্ব পালন করেছে তাদের উপরও অভিযান চলবে এই যৌথ বাহিনীর টার্গেটে। এবার কি করা হবে? এটি একটি ভালো খবর আমরা বলতে পারি। এটার মাধ্যমে হয়তো মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। দর্শক, তারপরের যে বিষয়টি যেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা কী বলবো হার্ড লাইনে সব কিছু আছে। জুলাই প্রোক্লেমেশনটা এখনই ঘোষণার সময় এসছে। যারা এতদিন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি সুযোগ করে দেবেন ভেবেছিলেন তারাও নড়ে চড়ে বসেছেন। তারা মনে করেছিলেন ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে। না, ছাত্র সমাজ ঘুমায়নি। তারা কি করতে পারে? তারা বুলডোজার ছাড়া বাড়ি ভাঙতে পারে, বেকু ছাড়া বাড়ি ভাঙতে পারে। বুঝতে পারছেন? তারা সেনাবাহিনী, পুলিশকে তোয়াক্কা করে না। যখন তাদের সামনে এটাকে ন্যায় মনে হয় তারা সেটা করতে পারে। গত রাত থেকে তারই ফলাফল দেখেছেন। এতদিন যারা ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, ক্ষমতায় বসে গেছেন, ক্ষমতায় বসে যাবেন, নির্বাচন নির্বাচন বলে স্লোগান তুলেছেন, আমার মনে হয় তারা এবার একটু সাউন্ড কমাবেন, কারণ ছাত্র সমাজ ঘুমায়নি। আপনার কি মনে হয় ধানমন্ডি 32 বা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িগুলো কোনো একটি দল ভেঙেছে? না, বাংলাদেশের সব দলের নেতাকর্মীরাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু দলের নেতৃত্বে বা দলের হাইকমান্ডের নির্দেশে না। তারা প্রত্যেকে নিজের মতো নেমেছে এবং এরা এখন আর দলকে কুর্নিশ করে না, পূজা করে না, মাথা নিচু করে সিজদা করবে না। এরা দলের নেতাদেরকে আর ভাই ভাই স্লোগান দিয়ে ফুলের মালা বরণ করা গলায় দিয়ে তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত হবে না। এরা একটা বাংলাদেশ তৈরি করবে, আমি বিশ্বাস করি। এরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবে। যে প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।